আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? ওকে, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আমাদের গত ক্লাসে যে অফ পেজ এসইও নিয়ে ক্লাস হয়েছিল, মনে আছে আপনাদের? আপনারা ক্লাস দেখে দেখে প্র্যাকটিস করছিলেন? কেউ পারছিলেন? ওকে, তো আমরা আজকে যেটা করব আহ, সেটা হচ্ছে অফ পেজ এসইওর অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং ব্যাকলিংটা, ব্যাকলিংকের ক্ষেত্রে আমাদের র্যাঙ্কিং স্টেপের মধ্যে যেটা সব থেকে গুগলের কাছে সব থেকে বেশি পছন্দনীয় এবং যে ব্যাকলিংকটা গুগলের সব থেকে দ্রুত ইন্ডেক্স হয়, এই লিঙ্ক বিল্ডিং এর নামটা হচ্ছে গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিংটা গেস্ট পোস্টিংটা কি? গেস্ট পোস্টিংটা হচ্ছে, এটাকে বলা হয় অতিথি পোস্ট। ব্যাকলিং স্ট্র্যাটেজির মধ্যে গেস্ট পোস্টিংটা একটু ডিফারেন্ট ওয়েতে আমাদেরকে করতে হয়। কিভাবে করতে হয়? এই গেস্ট পোস্টিংটা আমাদের জন্য গুগল থেকে আমরা কিভাবে পাবো? ফার্স্ট আমাদের যেটা করতে হবে যে আমাদের নিজ সিলেকশন করতে হবে, ক্লায়েন্টের নিজ জানতে হবে, বা সে যে ইউআরএল এর উপর ব্যাকলিং করবে তার নিশটা কি। নিশের পর আমাদের কি করতে হবে? লিখতে হবে গুগলে গেস্ট পোস্ট বা গেস্ট পোস্টিং। তারপর যদি দেখেন, আমরা আবার মেইন নিশ বা মেইন ক্যাটাগরিটা সিলেক্ট করার পর আমরা গুগলে সার্চ করব রাইট ফর আস, এটা লিখে আমরা সার্চ করতে পারি। তারপর আপনার মেইন নিশ প্লাস এখানে আপনার আমাদের এই জায়গায় আমরা লিখে সার্চ করতে পারি কন্ট্রিবিউটাস। ওকে, কন্ট্রিবিউটাস কন্ট্রিবিউটাস। আচ্ছা, মূল কথা হচ্ছে আমাদেরকে এই গেস্ট পোস্টিং সব থেকে কাজ করে হচ্ছে নিশ রিলিভেন্ট। মানে আমার যে টপিকটা, আমার টপিকের সাথে মিল রেখে আমাদের গেস্ট পোস্টিং করতে হবে। সিস্টেমটা কি? এর আগের ক্লাসে আমরা কি করছিলাম? আগের ক্লাসে আমরা ব্যাকলিং করার জন্য আমি কি করছিলাম, ক্লায়েন্ট আমাকে যে ইউআরএলটা দিচ্ছে, যে ইউআরএলটা ক্লায়েন্ট আমাকে দিচ্ছে, এই ইউআরএলটা নিয়ে আমি কি করছিলাম, অন্য একটা ওয়েবসাইটে গিয়ে কন্টেন্ট পাবলিশ করছি। দেন ওই কন্টেন্টের মধ্যে ক্লায়েন্টের ইউআরএলটা আমি ইন্টারনাল আমার ওয়েবসাইটের লিঙ্কটা এই জায়গায় আমি কি এক্সটার্নাল রিসোর্স হিসেবে ব্যবহার করছি। তাহলে আমি এই জায়গা থেকে একটা ব্যাকলিঙ্ক পাইছি। বাট গেস্ট পোস্টিংটা টোটালি ডিফারেন্ট। গেস্ট পোস্টিংটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যখন আপনি গেস্ট পোস্টিং করবেন, আপনি কোনো একটা ওয়েবসাইট ওনারের কাছে যাবেন, যাওয়ার পর ওনারের সাথে আপনাকে কন্ট্রাক্ট করতে হবে। কি কন্ট্রাক্ট করবেন? যে আমি তোমার ওয়েবসাইটে একটা কন্টেন্ট পাবলিশ করতে চাই। যখন আপনি কন্টেন্ট পাবলিশ করতে চাইবেন, সেই কন্টেন্টের মধ্যে কি থাকবে? আপনার ওয়েবসাইটের লিংক থাকবে। এবং আপনার বেনিফিটটা হচ্ছে আপনি ওই জায়গা থেকে একটা ব্যাকলিংক পাচ্ছেন বা লিঙ্ক বিল্ডিং পাচ্ছেন। তার বেনিফিটটা কি? আপনার ওই কন্টেন্ট থেকে সে ট্রাফিক পাচ্ছে, প্লাস তার কিছু কন্ডিশন থাকতে পারে যে তো আমি এটা পাবলিশ করব, বা তুমি আমাকে $20 দাও, $30 দাও, $40 দাও। তার মানে কি, গেস্ট পোস্টিং পেইড হতে পারে, ফ্রি মেথডে হতে পারে। যেমন কস্ট আসবে ক্লায়েন্টের থেকে, আমরা ওই রকম ভাবে কি করতে পারি, আমরা তার থেকে চার্জ নিতে পারি। বোঝা গেছে গেস্ট পোস্টিংটা? তো দেখেন, মেইন নিশ, আপনি মনে করেন যে আপনার কাছে কোনো ক্লায়েন্ট আসলো, আসার পর বলতেছে যে আমার টপিকটা হচ্ছে বা আমার নিশটা হচ্ছে হেলথ। তুমি, আমার ওয়েবসাইটটা হচ্ছে হেলথ, তুমি এমন একটা জায়গায় ব্যাকলিং করো যারা হেলথ নিয়ে কথা বলে, যারা হেলথ নিয়ে কন্টেন্ট পাবলিশ করে,
আমি ওই জায়গাতে ব্যাকলিঙ্ক করতে চাই যেটা গুগল সব থেকে বেশি পছন্দ করে। বুঝতে পারছেন? এখন হেলথ নিয়ে যখন আমি ব্যাকলিংটা করব, মনে করেন এখানে নিশ প্লাস রাইট ফর আস, আমি এটাকে কপি করলাম। কপি করার পর আমি গুগলে গেলাম, গুগলে যাওয়ার পর আমি এখানে লিখে সার্চ করলাম নিশ প্লাস রাইট ফর আস। নিশের জায়গায় আমি জাস্ট লিখে দিলাম হেলথ। আমি নিশের জায়গায় লিখে দিলাম হেলথ, এইটা লিখে দিলাম। লেখার পর আমাদের সামনে যতগুলো ওয়েবসাইট আসবে, এখানে বিভিন্ন ধরনের নিশ রিলেটেড ওয়েবসাইট আসবে। বিকজ আমি এখানে নিশটা লিখে দিছি প্লাস রাইট ফর আস, কাদের জন্য আমি লিখবো তাদের ওয়েবসাইট গুলো আমার সামনে আসবে। তো এখানে যদি আমি দেখি যে এই ওয়েবসাইটটা আমি ওপেন করলাম, দেন হচ্ছে আমি এখান থেকে আরো কয়েকটা ওয়েবসাইট যদি ওপেন করি, এখানে আমাদের কিছু বিষয় আছে যেটা আমাদের জানা থাকা লাগবে। যদি একটা দুইটা ওয়েবসাইট সম্পর্কে আমরা জানি, দেন আপনার এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের গেস্ট পোস্টিংটা কিভাবে করব অন্যের ওয়েবসাইটে গিয়ে, এবং রুলস গুলা কি, কন্ডিশন গুলা কি। প্রতিটা গেস্ট পোস্টিং এ কিছু কন্ডিশন আছে, এই কন্ডিশনটা আপনাকে মেনটেন করতে হবে। কি কন্ডিশন থাকবে? এই কন্ডিশন গুলো হচ্ছে টোটালি কন্টেন্টের উপর। এর কারণটা কি? আপনি যদি কপি কন্টেন্ট ইউজ করেন, আপনার ওয়েবসাইটে কি বেড়ে যাবে বলেন তো? কপি কন্টেন্ট ব্যবহার করলে কি বেড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে? কপি কন্টেন্ট ব্যবহার করলে আপনার ওয়েবসাইটের স্প্যাম স্কোরটা বেড়ে যাবে। এই তো বুঝতে পারছেন, প্লাগারিজমের সংখ্যাটা বেড়ে যাবে, স্প্যামটা বেড়ে যাবে, তার মানে দুর্নীতিটা বেড়ে যাবে। যার কারণে আপনি যখন অন্যের ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করবেন, কোনো কপি কন্টেন্ট তারা অ্যাকসেপ্ট করবে? ওই কন্টেন্টটা অ্যাকসেপ্টেবল না, তারা কখনই করবে না। শুধু তাই না, গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে এআই রাইটিং কন্টেন্ট অ্যাকসেপ্ট করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। এইটা হিউম্যান রাইট কন্টেন্টে রাইট করে। সো কন্টেন্টটা আমাদেরকে আলাদাভাবে লিখে নিতে হয়। অন্যান্য আদার্স যতগুলো ব্যাকলিংস আছে, এই ব্যাকলিংস গুলোর ক্ষেত্রে আপনার এআই কন্টেন্ট ব্যবহার করতে পারি আমরা, বাট গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, ওইটা হিউম্যান রাইট কন্টেন্ট লাগে। এই প্রতিটা ওয়েবসাইট যখন আপনার কন্টেন্টটা অ্যাকসেপ্ট করবে, তাদের কিছু রুলস আছে, তাদের কিছু কন্ডিশন আছে, এই কন্ডিশনের বাইরে তারা কন্টেন্ট অ্যাকসেপ্ট করে না। দেখেন, আমরা যখন গেস্ট পোস্টিং করব, মাস্ট মনে রাখতে হবে ওই ওয়েবসাইটের অথরিটি কত এবং ট্রাফিক কত। যদি নর্মাল ওয়েবসাইট থেকে করেন, আপনার ওয়েবসাইটের ভ্যালু আসবে না। যদি ভালো ওয়েবসাইট থেকে করেন, এই ওয়েবসাইট গুলো থেকে আপনি ট্রাফিকও পাবেন ওই লিঙ্কের মাধ্যমে, অ্যান্ড আদার্স সবকিছুই পাবেন। তো এখানে আমাদের এই ওয়েবসাইটটা আমরা ফার্স্ট টেস্ট করে নেব যে মিনিমাম 30+ ডোমিন অথরিটি এর আছে কিনা। তো এখান থেকে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম। কপি করার পর আমরা ওয়েবসাইটের অথরিটি কিভাবে পরীক্ষা করব? ডিএপিএ চেকার মোজ, তাই না? ডিএপিএ চেকার মোজ লিখে সার্চ করব। আর দুইটা তিনটা ক্লাস হবে, তারপর আপনাদের আমি ফেসবুক মার্কেটিং এ নিয়ে যাব, তারপর ইউটিউবে নিয়ে যাব, তারপর মার্কেট প্লেসে নিয়ে যাব। তো ডিএপি চেকার মোজে যখন আমরা যাব, যাওয়ার পর এখানে ইন্টার ইউআরএল অর ডোমেইনে যাব। আমাদের ইউআরএল গুলো আমি এখানে বসায় দিলাম, আই এম নট রোবট অ্যান্ড চেক ডিএপিএ। এখান থেকে আমাদের ওয়েবসাইটের, আমরা দেখতেছি ওয়েবসাইটের অথরিটিটা ভালো এবং স্প্যাম স্কোরটা 1%। যদি স্প্যাম স্কোরটা বেশি হয়, তাহলে আপনার ওয়েবসাইটে খারাপ কিছু প্রভাব পড়বে, যার কারণে আপনারা এই স্প্যামটাও দেখে নেবেন। ঠিক এই অথরিটিটা কত ভালো অথরিটি, পেজ অথরিটি এবং ডোমিন অথরিটি মোটামুটি ভালো আছে। আপনারা কি করবেন? ট্রাফিকটা চেক করে নেবেন। ট্রাফিক চেকারে গিয়ে আপনি এই স্টেপস এর মাধ্যমে ট্রাফিকটা চেক করে নেবেন। এখানে গিয়ে আমি ইউআরএলটা পেস্ট করতেছি, পেস্ট করার পর আমি এখান থেকে চেক চেক ট্রাফিকে যাচ্ছি। যাওয়ার পর আমি এখান থেকে দেখতেছি ভালো পরিমাণ ট্রাফিক আছে, প্রায় 64,000-এর উপরে মান্থলি তার ভিজিটর আসে। তার মানে নিঃসন্দেহে বলতে পারি এইটা একটা ভালো অথরিটিপূর্ণ ওয়েবসাইট। এখন কোশ্চেন হচ্ছে আমাদের কন্ডিশন গুলা কি কি, কি কি কন্ডিশন থাকতে পারে। দেখেন, এখানে ওরা বলে দিছে হোয়াট টাইপ অফ কন্টেন্ট ক্যান ইউ কন্ট্রিবিউট। তুমি কোন ধরনের কন্টেন্টকে কন্ট্রিবিউট করতে পারো। উই অ্যাকসেপ্ট অনলি অরিজিনাল কন্টেন্ট। তারা শুধুমাত্র অরিজিনাল কন্টেন্টটা কি কি করে, অ্যাকসেপ্ট করে। নো কপিং, কোনো জায়গা থেকে আপনি কপি করে নিচ্ছেন, এই কন্টেন্টটা কপিং
হবে না। এবং এটাও বলে দিচ্ছে নো এআই রিটেন ফ্লাফ, কোনো ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রাইট করে এমন কন্টেন্ট তারা অ্যাকসেপ্ট করে না। রিয়েল টক এবং সত্যিকারের অর্থে যে কথা বলে, যেটা টপিকে অনুযায়ী কথা বলে, এই কন্টেন্টটা তারা অ্যাকসেপ্ট করে। হিউম্যান মেড এবং মানুষ যেটা লেখে বা তৈরি করে ওই কন্টেন্ট অ্যাকসেপ্ট করে। হিয়ার্স হোয়াট উই আর লুকিং ফর, তারা কোন ধরনের কন্টেন্ট দেখে। যেমন হেলথ অ্যান্ড ওয়েলনেস সম্পর্কে আপনি তাদের কাছে লিখতে পারেন, তার মধ্যে আছে থিঙ্ক মেন্টাল হেলথ, তারপর হচ্ছে এভরিডে নিউট্রিশন, প্রিভেন্টিভ কেয়ার, স্লিপ সাইকেল, স্ট্রেস বাস্টার্স, এই জিনিসগুলো নিয়ে আপনি লিখতে পারেন তাদেরকে। মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার সম্পর্কে টক অ্যাবাউট নিউ ট্রিটমেন্ট, কোনো নতুন রোগ সম্পর্কে বা ট্রিটমেন্ট সম্পর্কে, রিয়েল পেশেন্ট স্টোরি, কোনো ধরনের পেশেন্টের স্টোরিগুলো আপনি শেয়ার করতেছেন। হাউ হসপিটালস আর ইভলিং, এখান থেকে আপনি এটা নিয়ে কথা বলতে পারেন। ফিটনেস অ্যান্ড এক্সারসাইজের মধ্যে জিম রুটিন আছে, তারপর হচ্ছে রিকভারি টেকনিক আছে, হোম ওয়ার্কআউট আছে, টিপস ফর বিগিনার সম্পর্কে আছে, আল্টারনেটিভ হেলথ সম্পর্কে আরো ইটিসি আছে। তো এখানে আমাদের কন্ডিশন গুলা কিন্তু দেখেন, বিভিন্ন ধরনের কন্ডিশন আছে। কন্ডিশনের মধ্যে ইওর আর্টিকেল মাস্ট হ্যাভ বি 800+ ওয়ার্ডের হতে হবে। এটা বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন লেন্থ দিয়ে দেয়, বাট ওরা বলে দিছে যে মিনিমাম 800 ওয়ার্ড প্লাস আপনি যত ওয়ার্ড অ্যাড করতে পারেন। অ্যান্ড দে শুড ফিল লাইক ইউ আর লাইক টকিং এ পার্সন, নট এ রোবট। আপনার অবশ্যই কি করতে হবে, হিউম্যান রাইটিং করতে হবে এবং 800 ওয়ার্ডের উপরে কন্টেন্ট আপনাকে লিখতে হবে। হাউ টু সাবমিট ইওর ব্লগ পোস্ট, আপনি কিভাবে তাদেরকে সাবমিট করবেন আপনার কন্টেন্টটা। রাইট ইওর ব্লগ, আপনি কোন একটা টপিক সম্পর্কে ব্লগ লেখেন। চেক ফর গ্রামার অ্যান্ড ফ্যাক্টস, গ্রামাটিক্যালি ঠিক আছে কিনা এটা চেক করেন। অ্যাট লিস্ট অন ইমেজ, ওই কন্টেন্টে আপনাকে মিনিমাম একটা ইমেজ অ্যাড করতে হবে। এবং আপনি একটা লিঙ্ক, ডু ফলো লিঙ্ক অ্যাড করতে পারবেন এবং তাদেরকে ইমেল করবেন। কোন কোন ইমেইলে, তারা বলে দিচ্ছে আমাকে ইমেল করো এই ইমেইলে। বোঝা গেছে প্রসেসটা? আফটার রিভিউ করার পর, ইফ ইউর আর্টিকেল মিটস আওয়ার স্ট্যান্ডার্ড, যদি আপনার আর্টিকেলটা আমাদের কাছে স্ট্যান্ডার্ড মনে হয়, উই পাবলিশ উইদিন 1 ডে, আমরা একদিনের মধ্যে পাবলিশ করব। দ্যাটস ইট। অ্যান্ড ইয়েস ইওর লিঙ্ক স্টার্ট পার্মানেন্ট, এবং আপনি যে লিঙ্কটা ব্যবহার করবেন ওইটা পার্মানেন্ট হবে। এসইও ট্রিক্স ফাইল, ইউ রাইট আস হেলথ কন্টেন্ট। এখানে বলা আছে যে রাইটিং ইজ নট এনাফ, শুধু লেখাটাই এনাফ না, ইউ নিড টু রাইট স্মার্টলি, আপনাকে স্মার্টলি এটা লিখতে হবে। ইউজ লং টেল কিওয়ার্ড, আপনাকে লং টেল কিওয়ার্ড গুলো ব্যবহার করতে হবে। মেক সাব হেডিং H2 অ্যান্ড H3, আপনাকে এমন কন্টেন্ট ব্যবহার করতে হবে যেখানে হেডিং 1 2 3 ব্যবহার করতে হবে। কিপ শর্ট প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের ছোট অংশগুলো রাখতে হবে। 2 or 3 লাইন ম্যাক্স, 2 থেকে 3 লাইন মিনিমাম থাকতে হবে। অ্যাভয়েড জার্গন, জার্গন বলতে বোঝায় আহ মেবি খারাপ ভাষা এরকম কিছু একটা বোঝায়, তাই না? হেড স্পিচ এরকম কিছু বোঝায় সম্ভবত, আই এম নট শিওর, বাট এরকম মনে হয় কোনো খারাপ কিছু বোঝায়, খারাপ ভাষা বা খারাপ কিছু। অ্যাভয়েড জার্গন, তো এটা হতে পারে। তো অ্যাড লিঙ্কস টু আদার, আমাদেরকে লিঙ্ক করতে হবে তাদের ইন্টারনাল লিঙ্ক হিসাবে কেটিআর ব্লকের লিঙ্ক করতে হবে। অ্যান্ড ইফ ইউ অলরেডি নো এসইও, তুমি যদি এসইওটা জেনে থাকো, ইউ আর অ্যাহেড, তুমি সামনের দিকে যাও। ইফ ইউ ডোন্ট আওয়ার এডিটোরিয়াল, যদি তুমি না জানো, আওয়ার এডিটোরিয়াল টিম উইল হেল্প, আমাদের এডিটোরিয়াল টিম তোমাকে সাহায্য করবে। বেনিফিটস অফ গেস্ট পোস্ট, তারা এটা এটা বলছে যে এটা এটা হচ্ছে বেনিফিট করো। তো বেনিফিট গুলো আমাদেরকে বলতেছে। দেখেন আমি অন্য একটা ওয়েবসাইট, এটা একটা গেল, আর একটা ওয়েবসাইট যেটা আমি ওপেন করছি, তাদেরও কিন্তু কন্ডিশন আছে, তাদেরও কন্ডিশন আছে, তাদেরও কন্ডিশন আছে। আহ সব যতগুলা, এই দেখেন তাদের কন্ডিশন, অরিজিনালিটি, উই অনলি অ্যাকসেপ্ট অরিজিনাল অ্যান্ড এক্সক্লুসিভ কন্টেন্ট, ইউর আর্টিকেল শুড নট বি পাবলিশড এলসওয়্যার বিফোর অর আফটার বিং পাবলিশড অন আওয়ার ওয়েবসাইট। এমন একটা কন্টেন্ট তুমি লেখো যেটা অন্য কোথাও পাবলিশ করা নাই, বিফোর অফ আফটার বিং পাবলিশড মানে তারা পাবলিশ করার আগে পাবলিশ করা নাই। লেন্থ হচ্ছে আর্টিকেল অবশ্যই 800 ওয়ার্ডের হতে হবে, 800 থেকে 1500 ওয়ার্ডের হতে হবে।
এবং প্রোভাইডিং এনাফ ডিপ টু কাভার দ্য টপিক, আমাদেরকে ডিপলি কভার টপিকটাকে কাভার করতে হবে। ফরম্যাটিং হবে প্লিজ সাবমিট ইউর আর্টিকেল ইন এ ওয়ার্ড ডকুমেন্ট, মানে কি এটা আপনাদের ওই যে গুগল ডক আছে না, ওই ডক্স এর মাধ্যমে করতে পারবেন, বা যারা এক্সেলে কাজ করে এক্সেল ডক্স এর মাধ্যমে করতে পারবেন। এবং হেডিং গুলো রাখতে হবে, সাব হেডিং রাখতে হবে, এন্ড প্যারাগ্রাফ রাখতে হবে। এবং আপনি ইউজ বুলেট পয়েন্ট, বুলেট পয়েন্ট তো সবাই বোঝেন, বুলেট পয়েন্ট ব্যবহার করো, নাম্বার ব্যবহার করো, লিস্টিং করো। আর অ্যাপ্রিসিয়েট টু এনহ্যান্স রিডেবিলিটি, যেটা রিডেবিলিটির জন্য এনহ্যান্স কি অ্যাপ্রিসিয়েট করে। ল্যাঙ্গুয়েজ স্টাইল, রাইট ইন ক্লিয়ার কনসাইজ অ্যান্ড হচ্ছে আমাদের আহ সবকিছু কন্টেন্টটা ক্লিয়ার থাকতে হবে। মোটামুটি ইমেজের কথা বলে দিচ্ছে যে ফিল ফ্রি টু ইনক্লুড রিলিভেন্ট ইমেজ, আমাদের রিলিভেন্ট ইমেজ ব্যবহার করতে হবে। অ্যান্ড হচ্ছে নেসেসারি রাইট অর ইউজ, যেটা আমাদের যে যে ইমেজটা আমাদের ব্যবহার করার অধিকার আছে এই ইমেজটা, নট কপি ইমেজ। এক্সটার্নাল লিঙ্ক কোনটা ব্যবহার করবা সেক্ষেত্রে বলে দিছে ইনক্লুডেড রিলিভেন্ট অ্যান্ড রিপুটেবল এক্সটার্নাল লিঙ্ক টু সাপোর্ট ইউর, আমাদের যে লিঙ্কটা ব্যবহার করব ওই ওই লিঙ্কের সাথে রিলেটেড কোনো একটা লিঙ্ক ব্যবহার করব। তো এই জিনিসগুলা প্রত্যেকটা ইয়াতে আমাদের বলা আছে। দেখেন এটাতে তো আমি যদি যাই, এটাতেও তাই ওই সিস্টেম বলা আছে যে মেই ইউ সাবমিশন টু, আমাদের হচ্ছে এই যে contribution@cleanspots.com, আমাদেরকে এটাতে পাঠাও। তার মানে আপনারা কি বুঝলেন বলেন তো? আমরা আমাদের কাজটা থাকবে কি, ক্লায়েন্ট আমাকে একটা ইউআরএল দিয়ে দিচ্ছে যে এইটার উপর তুমি গেস্ট পোস্টিং করো। গেস্ট পোস্টিং আমরা মিনিমাম $40 থেকে স্টার্ট করি, একটা করে গেস্ট পোস্টিং। যখন যখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে আচ্ছা তুমি আমার এটার জন্য গেস্ট পোস্টিং করো, তখন আমাকে কি খুঁজে বের করতে হবে, গেস্ট পোস্টটা অ্যাকসেপ্ট করে কারা, গেস্ট পোস্টিংটা অ্যাকসেপ্ট করে কারা। আমাদের তাদের ওয়েবসাইটের কন্ডিশন গুলো পড়ে নিতে হবে। যখন আমি তাদের ওয়েবসাইটের কন্ডিশন গুলো পড়ে নেব, পড়ে নেওয়ার পর আমার যে কন্টেন্টটা থাকবে গেস্ট পোস্টিং এর জন্য, তাদের জন্য যেটা আমি লিখব, দেখেন এখানেও তাই, ইজ এ রিলিভেন্ট ওয়েল রিসার্চ পোস্ট, এবং 500 ওয়ার্ডের উপরে হতে হবে। ইজ 100% অরিজিনাল অ্যান্ড আনপাবলিশড, অরিজিনাল হতে হবে এবং পাবলিশ করা হয় নাই। অনলি ইনক্লুডেড ক্লাইমস দ্যাট ব্যাকড বাই লিঙ্ক, একটা শুধুমাত্র আপনি লিঙ্ক ব্যবহার করতে পারবেন। এবং এটাও বলে দিছে অ্যাভয়েড চিটিং আওয়ার কম্পিটিটর, তাদের কম্পিটিটরদের অ্যাভয়েড করতে হবে। অ্যান্ড ইউজিং এনি ইন ইন ইরিলিভেন্ট প্রমোশনাল লিঙ্ক, এবং কোনো ধরনের প্রমোশনাল লিঙ্ক তারা অ্যাকসেপ্ট করে না, যেমন যারা অ্যাফিলিয়েট করে তাদের প্রমোশনাল লিঙ্ক তারা অ্যাকসেপ্ট করে না। বোঝা গেছে? তো এই জিনিসটা এটা, এবং এটা বলে দিচ্ছে যে ইমেজ তারা ব্যবহার করতে বলতেছে, ইলিস্ট্রেটরের মাধ্যমে করতে বলতেছে। এবং হচ্ছে এটা বলতেছে যে বুলেট পয়েন্ট অ্যাড করো, সাব হেডিং অ্যাড করো, শর্ট প্যারাগ্রাফ অ্যাড করো, এই জিনিসগুলো অ্যাড করতে বলতেছে স্টেপ বাই স্টেপ। আমাদের কাজটা থাকবে প্রতিটা গেস্ট পোস্টিং এর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট রেডি করা, প্রতিটা গেস্ট পোস্টিং এর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট রেডি করা। আচ্ছা, ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট রেডি করা আমাদের কাজ থাকবে। এবং তাদেরকে তাদের কন্ডিশন অনুযায়ী কন্টেন্ট আমার থাকতে হবে। তারপর আমাকে কি করতে হবে, মনে করেন এই জায়গায় আপনি গেস্ট পোস্টিং করবেন, এই ওয়েবসাইটে আপনি গেস্ট পোস্টিং করবেন। এখন আপনার করণীয়টা কি, আমি যে বললাম এটা সম্পর্কে কি আপনারা একটু হলে বুঝতে পারছেন যে আমাদের নেক্সট স্টেপটা কি হতে পারে? আচ্ছা, আজান দিচ্ছে, আজানের পর আমরা ক্লাস করি।
ওকে, তার মানে দেখেন মাথার উপর দিয়ে যাবে না, মাথার ভিতর দিয়ে যাবে। আর একটু অপেক্ষা করেন, এমনিতে বুঝতে পারবেন। তার মানে ক্লায়েন্ট আপনাকে ব্যাকলিংকের জন্য কি দেবে বলেন তো? ব্যাকলিংকের জন্য কি দেবে? ক্লায়েন্ট শুধুমাত্র আমাকে ইউআরএল দেবে। আচ্ছা, ইউআরএলটা নিয়ে আমাদের কি করতে হবে? ব্যাকলিংক গেস্ট পোস্টিং করতে হবে। এখন আমরা কি করব? মনে করেন কোন একটা ক্লায়েন্ট আপনার কাছে আসলো, হেলথ নিয়ে একটা সার্ভিস নিয়ে আসলো, তাই না? সার্ভিসটা নিয়ে আসলো। তো এর জন্য আপনাকে, আমরা অনেক সময় কি করি, চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট লিখি না? এই চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট তারা অ্যাকসেপ্ট করবে না। তারপর আমি এক্সাম্পল হিসাবে আমি ধরে নিলাম যে হিউম্যান রাইট করতে হবে, তার মানে কন্টেন্ট রাইটারদের থেকে, তাই না? আচ্ছা, আমি একটা এআই দিয়ে লিখি। এখন হিউম্যান রাইটিং কন্টেন্ট এখন এই মুহূর্তে নাই, সো আমি এআই দিয়ে আমি লিখি জাস্ট এটা বোঝানোর জন্য। তো এইরকম একটা কন্টেন্ট আমাকে লিখতে হবে হিউম্যান রাইট। আচ্ছা, ইউনিক কোশ্চেন আছে আপনার, বলেন বলেন, সমস্যা নাই। আচ্ছা, এখানে আমাদের এই কন্টেন্টটা আমি চ্যাট জিপিটি ইউজ ঠিকই করব, শুধুমাত্র ধারণা নেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, না না না, সব জায়গায় ধারণা নেওয়ার জন্য না, আমরা ফ্রি ব্যাকলিংক গুলো চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি। বাট গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে আমাদের মাঝে মাঝে ইউনিক কন্টেন্ট ব্যবহার করতে হয়, এবং ওয়েবসাইটের কন্টেন্টের ক্ষেত্রে আমাদের যেগুলো আমরা র্যাঙ্ক করব ওইটা আমাদের হিউম্যান কন্টেন্টের প্রয়োজন হয়। এটা শুধুমাত্র যারা কন্টেন্ট রাইটার আছে তারা হচ্ছে এটা রাইট করে দেবে। তো আপনার একটা কন্টেন্ট মনে করেন এভাবে রেডি, কন্টেন্ট রাইটার থেকে আপনি রাইট করে নিলেন, এটা বাংলাদেশি কন্টেন্ট রাইটাররা 700-800 টাকা নেয়। আহ সেক্ষেত্রে আপনি এখানে বা ক্লায়েন্টে দিতে পারে কন্টেন্ট। এই অনেক ক্লায়েন্ট দেয় যারা শুধুমাত্র ইয়ার দিয়ে দেয়। তো এইটাকে আমি কি করব, এটাকে আমি দুই ভাবে করতে পারি, একটা লিঙ্ক শেয়ার করতে পারি, আর একটা হচ্ছে ফাইলে যাওয়ার পর আমি এখান থেকে ডাউনলোডে যাওয়ার পর পিডিএফ আকারে আমি এটাকে সেভ করে নিলাম। সেভ করে নিলে এই কন্টেন্টটা আমার হচ্ছে পিডিএফ আকারে থাকলো, যে এইটা এখনো হয় নাই, এখনো হয় নাই, ওইটা হবে না। বাট এই জায়গাতে আমাকে কি করতে হবে? এই জায়গাতে আমাকে লিঙ্কটা অ্যাড করতে হবে। আচ্ছা, একটু ওয়েট। সেটা হচ্ছে সেটা হচ্ছে আমি এই ওয়েবসাইটের এই ওয়েবসাইটের জন্য যখন আমি ব্যাকলিংকটা করব, আমি ব্যাকলিং করব এই ওয়েবসাইটের জন্য যখন আমি ব্যাকলিংটা করব, তখন আমি ইউআরএলটা আমি এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর ক্লায়েন্ট আপনাকে এই ইউআরএল এর জন্য ব্যাকলিংকটা করতে বলছে, তখন আমি কি করব? এখানে ডেভেলপমেন্ট বা যে কোনো একটা ওয়ার্ডের উপর বা হচ্ছে, আচ্ছা আমি এখানে গেলাম, যাওয়ার পর কোনো একটা ওয়ার্ডের উপর আমি কি করতে পারি, আমার লিঙ্কটা আমি অ্যাড করব। লিঙ্কটা অ্যাড করব, এখানে আমি ওকে 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 ডেভেলপমেন্ট, এই জায়গায় লিঙ্কটা অ্যাড করব। এখানে যাওয়ার পর এই যে ইনসার্ট লিঙ্ক, এখানে আমি লিঙ্কটা অ্যাপ্লাই করে দিব, তাহলে লিঙ্কটা অ্যাড হয়ে গেছে। এখন আমি এটাকে সেভ করতে পারি, অথবা ডক্স এর ইয়াটা দিতে পারি, পিডিএফ আকারে আমি সেভ করে দিলাম। আমার উদ্দেশ্যটাই হচ্ছে এই লিঙ্কটা অ্যাড থাকবে, দেখছেন পিডিএফ এ কিন্তু এই লিঙ্কটা অ্যাড আছে, কেউ ক্লিক করলে এখানে চলে যাবে, তার মানে আমার এই পিডিএফ এ লিঙ্কটা অ্যাড আছে। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা যখন ব্যাকলিং করব, এই ওয়েবসাইটে যখন আমরা ব্যাকলিং করব বা আদার্স ওয়েবসাইটে যখন আমি ব্যাকলিং করব, ব্যাকলিং করার জন্য আমাদের কি কি করতে হবে? আমাদের কি করতে হবে? এই জায়গায় আমরা কি করব? এই জায়গায় আমরা ফার্স্ট হচ্ছে তাদের মেইলটা কালেক্ট করব। শেয়ার ইউর ভ্যালুয়েবল ইনসাইট, উই উড লাভ টু ফিচার ইউর ওয়ার্ক, রাইট ফর আস অ্যাট blog@credihealth.com। এখানে গিয়ে আমরা কি করব? এই মেইলটাকে আমরা কপি করব, এই মেইলই আমাদের পাঠাতে হবে। এবং যখন এই মেইল থেকে রেসপন্স আসবে আসবে 98% রেসপন্স আপনাকে করবে, কারণ তাদেরও দরকার আছে। এখান থেকে আমি কোথায় যাব? এখান থেকে আমি জিমেইলে গেলাম।
যাওয়ার পর আমার এই জায়গায় কম্পোজে গেলাম, কম্পোজে যাওয়ার পর এখানে আমি সাবজেক্টের টুর জায়গায় আমি টু দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে আমাকে একটা কভার লেটার লিখতে হবে। কভার লেটার লিখতে হবে। কি কভার লেটার লিখতে হবে? সাবজেক্ট দিয়ে দিলাম গেস্ট পোস্টিং, গেস্ট পোস্টিং সাবমিশন, সাবমিশন রিকোয়েস্ট। এই কভার লেটারটা যদি না পারেন, সেক্ষেত্রে আমি আর একটা বুদ্ধি বলে দিচ্ছি। এই চ্যাট জিপিটি কি বলবেন, এভাবে বলবেন যে রাইট এ রাইট সাম কভার লেটার, কভার লেটার ফর ফর হচ্ছে গেস্ট পোস্টিং, অথবা রাইট সাম মেসেজ টেমপ্লেট দিতে পারেন। মেসেজ টেমপ্লেট টিএম হবে, আচ্ছা যা গেস্ট পোস্টিং। এটা যখন আপনি দিবেন দেখবেন যে অনেকগুলো মেসেজ টেমপ্লেট লিখে দিচ্ছে। তো যদি আপনাদের প্রবলেম হয়, এই যে টেমপ্লেট ওয়ান কিভাবে দেবেন, হাই সাবজেক্ট দেবেন কিভাবে, এগুলো সুন্দরভাবে আপনি দিয়ে দিবেন। তো যারা না পারবেন তারা এভাবে আপনারা দিয়ে দিবেন। তো এই জায়গায় আপনি বাংলায় আমি যদি বলি যে আপনি নাম বললেন যে হাই আমি এটা, বা আমি এই কোম্পানি থেকে আসছি, বা এই ওয়েবসাইট থেকে আসছি, আপনার ওয়েবসাইট আমার ভালো লাগছে, তো আমি চাই যে আমার ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটে একটা গেস্ট পোস্টিং করতে। যদি আপনি অনুমতি দেন সেক্ষেত্রে আমরা এটা নিয়ে কথা বলতে পারি। যেমন আমি এখানে বলতে পারি, হাই, আই এম হেদায়েত, আই এম হেদায়েত, আই হোপ। এটা তো আপনি ওনারের কাছে মেসেজ করতেছেন, তাই না? আই হোপ ইউ আর ডুইং ওয়েল। ওকে, ইউ আর ডুইং ওয়েল। আই এম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট। Search engine optimization specialist, and I am following your website blog. ওকে, ওয়েবসাইট ব্লগ মানে আমি তোমার ওয়েবসাইটের ব্লগগুলো আমি দেখছি, ব্লগগুলো দেখছি। আমি এখন এখানে লিখতে পারি আই রিয়েলি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্য ভ্যালুয়েবল। তার যা প্রশংসা আমি করতে পারি, রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্য ভ্যালুয়েবল কন্টেন্ট ইউ শেয়ার, কন্টেন্ট ইউ শেয়ার স্পেশালি। আচ্ছা এইটুকু আমি দিতে পারি, শেয়ার। এবং আরো আমি কিছু বলতে পারি যে ইট ওয়াজ incredibly insightful, insightful। তো শেষে আপনি এরকম ভাবে লিখে দিতে পারেন। আরো কিছু লেখা যায় যে আই এম আই এম রিচিং আউট টু সি ইফ ইউ আর কারেন্টলি অ্যাকসেপ্টিং গেস্ট পোস্টিং। মানে আমি অলরেডি দেখছি যে তুমি গেস্ট পোস্টিংটা অ্যাকসেপ্ট করো। আই উড লাভ টু কন্ট্রিবিউট এ হাই কোয়ালিটি অরিজিনাল আর্টিকেল টু ইউর সাইট দ্যাট আই অফার রিয়েল ভ্যালু টু ইউর রিডার্স। এরকম কিছু আমরা লিখতে পারি যে
আমি হাই কোয়ালিটি একটা কন্টেন্ট দেবো, অরিজিনাল আর্টিকেল, ইওর সাইট দ্যাট উইল অফার রিয়েল ভ্যালু টু ইওর রিডার, যেটা আপনার রিয়েল যারা রিডার আছে তারা এটা থেকে একটা ভ্যালু পাবে। তো হিয়ার্স আর এ ফিউ টপিক আইডিয়াস আই থিঙ্ক ইউর অডিয়েন্স উড এনজয়। আমি তাদের ওয়েবসাইট থেকে রিসার্চ করে আমি বলে দিলাম যে তোমার অডিয়েন্স যারা আছে তোমার এটা এনজয় করে কোন কোন টপিক সম্পর্কে। দ্য পোস্ট উইল বি 100%, আমিও লিখে দিলাম যে দ্য পোস্ট উইল বি 100% অরিজিনাল অ্যান্ড আনপাবলিশড এনিওয়ার এলস। আমি এই পোস্টটা অরিজিনাল এবং কোথাও পাবলিশ করা হয় নাই। এবং আমি এটাও বলতে পারি যে ওয়েল রিসার্চ অ্যান্ড এসইও অপটিমাইজ, ভালো রিসার্চফুল এবং যেটা এসইও অপটিমাইজ করা হয়েছে, রিটেন ইন ইউর ব্লগ টোন অ্যান্ড স্টাইল, তোমার ব্লগ এবং টোন অনুযায়ী এটা লেখা আছে। তো এইভাবে আমরা আমরা ইমেজটাও আমি কথা বলতে পারি যে ক্যান আই ইনক্লুডেড রিয়েলিটি রিয়েল থ্রি ইমেজ ইমেজ আমরা ব্যবহার করতে পারি। তো প্লিজ লেট মি নো if any of these topics interest you or if you prefer a different angle। তো আমি এখানে বলতে পারি শেষে আমাদের মূল কথাটা থাকবে যে আপনি এই নিচের কন্টেন্টটা দেখেন এবং এইটা সম্পর্কে আপনি বলেন। তো তখন আমরা কি করব, তখন আমরা শেষে এই যে এখান থেকে আমরা অ্যাটাচ ফাইলে আমরা লিংক ব্যবহার করলে অনেক সময় ওইটা স্প্যামে চলে যায়। আমরা ডাউনলোডে যাব, এই যে আমাদের ব্লগের এটা নামটা আমি চেঞ্জ করি, কন্টেন্ট, আমি জাস্ট লিখে দিলাম কন্টেন্ট, কন্টেন্ট পিডিএফ, এটা লিখে দিলাম। ওকে, তখন কি হবে, এটাকে আমি ডাবল ক্লিক করে এই কন্টেন্টটা আমি তাদেরকে কি করব, আমি এখান থেকে সেন্ডে ক্লিক করব, তাহলে সেন্ড হয়ে যাবে। দেন আপনাকে তারা রিপ্লাই করে আপনার সাথে কথোপকথন করবে। আপনার কাছ থেকে যত টাকা নেবে, আপনি তো ক্লায়েন্টের থেকে তার থেকে অবশ্যই অনেক অনেক বেশি একটা ইয়ে নেবেন, তাই না? প্র্যাকটিক্যালি তো দেখালাম, প্র্যাকটিক্যালি দেখালাম না? তার মানে আমাদের প্রসেসটা কি সবাই বুঝতে পারছেন? এখন যখন সে অ্যান্সার করবে এবং সে আমাদের থেকে একটা চার্জ নেবে, এটা আমাদের ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্ট যদি আমাদের যদি চার্জ লাগে $20, এটা এক ধরনের যৌথ দর কষাকষির মাধ্যমে হয়। যৌথ দর কষাকষি বোঝেন? যে সে বলতেছে যে আমি $50 নেবো, আমি বলতেছি না $10 দেবো, না 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 $20 দেবো, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা, এই জিনিসের মাধ্যমে আমার ওই কন্টেন্টটা পাবলিশ করতে হবে, কন্টেন্টটা পাবলিশ করতে হবে। তার মানে প্রসেসটা কি গেস্ট পোস্টিং এর, বলেন তো? গেস্ট পোস্টিং এর জন্য প্রসেসটা কি? গেস্ট পোস্টিং এর জন্য প্রসেসটা, মূল প্রসেসটা হচ্ছে ক্লায়েন্ট আমাকে কি দেবে, ক্লায়েন্ট আমাকে ফার্স্ট যেটা দেবে সেটা হচ্ছে ইউআরএল দেবে যে এইটার উপর তুমি গেস্ট পোস্টিং করবা। এইটার জন্য আমাকে ফার্স্ট আইডেন্টিফাই কি করতে হবে, আইডেন্টিফাই ইওর নিশ, ইওর ইউআরএল নিশ, তাই না? তোমার ট্রাফিকের কি করতে হবে, ইউআরএলটাকে আমাদের, ইউআরএল কোন নিশে আছে এই নিশটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তারপরে হচ্ছে মেক এ অরিজিনাল কন্টেন্ট, অরিজিনাল কন্টেন্ট ফর গেস্ট পোস্টিং, তাই না? গেস্ট পোস্টিং, এইটার জন্য আমাকে অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে গেস্ট পোস্টিং এর জন্য। ওকে, তারপর হচ্ছে ফাইন্ড, ফাইন্ড হু অ্যাকসেপ্ট, ফাইন্ড হু অ্যাকসেপ্ট ইওর ব্লগ। আমাকে বের করতে হবে, খুঁজে বের করতে হবে কাদের, যারা অ্যাকসেপ্ট করবে তোমার ব্লগকে ওই নিশের, তাই না? হু অ্যাকসেপ্ট ইওর নিশ রিলিভেন্ট, এখানে লিখে দিতে পারি নিশ রিলিভেন্ট ব্লগ, নিশ রিলিভেন্ট, নিশ রিলিভেন্ট ব্লগ। ওকে, তারপর কি করতে হবে, ইউ কালেক্ট, ইউ কালেক্ট, আমাদের কি করতে হবে, ওয়েবসাইট অ্যান্ড হচ্ছে ইমেইল, তারপরে কি সেন্ড ইওর, সেন্ড ইওর কন্টেন্ট ফ্রম ইমেইল, তাই না? তোমার কন্টেন্টটা ইমেইল থেকে তুমি পাঠাবা। পাঠানোর পর তারা যখন আপনাকে রেসপন্স করবে, রেসপন্স করার পর আপনি তাদের সাথে কথা বলে গেস্ট পোস্টিংটা করতে পারবেন।
প্রসেসটা বুঝছেন সবাই? এই এই স্টেপই তো আমরা করলাম, তাই না? এখন সবাই বুঝতে পারছেন যে গেস্ট পোস্টিং এর প্রসেসটা কি? একটা কথা বলছি যে কিছু কিছু টপিক যদি আপনার কাছে মনে হয় এই টপিকটা আমি পারবো না, অথবা এই টপিকটা আমাকে দ্বারা পসিবল না, নো প্রবলেম, আমরা মার্কেট প্লেসে যাব। যদি আপনি পুরোটা এসিওটা পুরোটা কাভার করতে পারেন তখন আলাদা বিষয়, তখন আপনি রিমোটলি জবে অ্যাপ্লাই করবেন, রিমোটলি জব করবেন। অ্যান্ড হচ্ছে মার্কেট প্লেস বলেন, আউট অফ মার্কেট প্লেস বলেন, আপনার শুধু মার্কেট প্লেস না, যদি কখনো মনে হয় যে না আমি ফ্রিল্যান্সিংই করবো না, তাতেও পসিবল না, তাতেও কোনো সমস্যা না। আপনি নিজেই নিজের বিজনেসকে গ্রো করতে পারবেন, কোনো প্রবলেম নাই, যে কোনো বিজনেসকে, এনি বিজনেসকে। বাট আপনি যদি মনে করেন শুধু অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে করব, তখন দুই চারটা সার্ভিস নিয়ে মার্কেট প্লেসে যাওয়া যায়। সো আপনারা অনেকে হতাশ হয়ে যান যে এটা আমি পারতেছি না, এটা বুঝতেছি না। বুঝবেন পরে, সবকিছুর সাথে সাথে বুঝতে হবে এরকম তো কোনো কিছু না। আপনি কাজের মাধ্যমে তো বুঝতে পারেন, আপনি কাজ নিচ্ছেন, নেওয়ার পর আপনি অনেক এক্সাইটেড হয়ে যাবেন। কেমন এক্সাইটেড? এখন যদি আমি আপনাকে হোমওয়ার্ক দেই, আপনি ওই হোমওয়ার্কটা করার জন্য এক্সাইটেড হবেন না, আপনাকে মাস্ট করতেই হবে এটা আপনি চিন্তাই করবেন না। বাট যখন আপনি মার্কেট প্লেস থেকে কাজ পান আর যেখান থেকে কাজ পান, তখন আপনার মধ্যে ইন্টেনশনটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। আমাকে এটা করতেই হবে, করার আগে কি করতে হবে, ওটা কিভাবে করে ওটা জানতেই হবে, ওইটা জানার জন্য যা যা প্রয়োজন আপনি ওইটা তাই করবেন তখন। এভাবে কিন্তু আসলে শেখাটা হয়, আমাদেরও তাই হয়েছে। গেস্ট পোস্টিং করতে হবে কেন? গেস্ট পোস্টিংটা যখন আপনার নিশ রিলিভেন্ট ব্যাকলিংস এর সাথে করেন, তখন কি হয়, এই ওয়েবসাইট থেকে আপনার সব থেকে ভ্যালু আসে। এবং তার থেকে তার যে ট্রাফিক গুলো আসে, তার তো অনেক ট্রাফিক ওয়েবসাইটে, যে ট্রাফিক গুলো আসে ওই ট্রাফিক ওই লিঙ্কে ক্লিক করে আপনার ওয়েবসাইটে সরাসরি যাবে, যার কারণে আপনার ওয়েবসাইটের ভ্যালুটা ডে বাই ডে আরো বেশি ইনক্রিজ হবে। হিউম্যান কন্টেন্ট আপনাকে রাইট করতে হবে না, এটা শিখতে বহুত দিন লাগবে। এইটা আমরা কন্টেন্ট রাইটার দিয়ে রাইট করে নেই, ইভেন আমিও তাই করি। গেস্ট পোস্টিং, একটা গেস্ট পোস্টিং অনেক সময়, আমি একটা গেস্ট পোস্টিং, আমি বলছিলাম যে 600 700 ইউএসডি তো করা হয়েছে। তো এইটা ডিপেন্ড করে গেস্ট পোস্টিং এর, যেগুলো অথরিটি ভালো, ওয়েবসাইটে ট্রাফিক ভালো, এই ওয়েবসাইট গুলার থেকে আপনি যদি গেস্ট পোস্টিং করে নিতে পারেন, একটা গেস্ট পোস্টিং থেকে 500 700 ডলার আমরা আমাদের একটা আর্নিং এ থাকে এক্সট্রা। হ্যাঁ, ফাইনালি ওনারাই পোস্ট করে, ফাইনালি ওনারাই পোস্ট করে, এই জন্য অন্য কোনো মেইল থেকে মেইল আসলে আমাদের ওইটা বিশ্বাস করা যাবে না। আমরা যে মেইলে মেইল করব তাদের ওয়েবসাইটে, ফাইনাল ওয়েবসাইটে যে মেইলটা আছে ওই মেইল থেকে আপনার মেইল আসতে হবে। গেস্ট পোস্টিংটা স্যার ট্রাফিক আনার জন্য করতে হয়। রাইট, রাইট, ট্রাফিক আনার জন্য, প্লাস আপনার ওয়েবসাইটের অথরিটিটা বাড়বে। হ্যাঁ, ওয়েবসাইটের ভ্যালু বাড়ানোর জন্য গেস্ট পোস্টিং করা হয়। ডোমেইন অথরিটি কিভাবে বাড়ে? এই গেস্ট পোস্টিং এর মাধ্যমে বাড়ে। অন পেজ এসইও ক্লাসটা সবকিছু বুঝতে পারছি, বাট কন্টেন্টটা কিভাবে সেভ করব এটা বুঝতে পারিনি। সেভ ড্রাফটে দিয়ে ওইটা ড্রাফটে থাকবে, পাবলিশে দিলে আপনাদের ওয়েবসাইটে তো পেজ নাই, পাবলিশে কোনো জায়গায় যাবে না। পেইড ওয়েবসাইট যেগুলো সবগুলো পেজ ক্রিয়েট করা, পাবলিশে দিলে ব্লগ সেকশনে চলে যায়। সব ওয়েবসাইট অবশ্যই, ই কমার্স ওয়েবসাইট আরো বেশি লাগবে। লাগবেই তো, গেস্ট পোস্টিং এর কন্টেন্ট কে দেবে? প্লিজ বলেন। গেস্ট পোস্টিং এর কন্টেন্ট 70% আপনার ক্লায়েন্ট দিয়ে দেবে, আর 30% আপনার কন্টেন্ট রাইটারদের থেকে লিখে নিতে হবে। আর যাদের কন্টেন্ট সম্পর্কে ভালো আইডিয়া আছে তারা এআই দিয়ে লিখে একটু কাস্টমাইজেশন করলে ওইটা হিউম্যান রাইটিং করা যায়। বিভিন্ন টুলস আছে যেমন Hix.ai, এই টুলস গুলো দিয়ে এআই কন্টেন্টটাকে হিউম্যান করা যায়। একটু ঝামেলার কাজ। আচ্ছা, ক্লাস রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, দেখা দেব, দেখি আমার Hix.ai এটা আমার ওই ইয়েতে আছে কিনা, যদি থাকে আপনাদের দেখাতে পারবো। আপাতত নাই, Hix.ai টা আপাতত নাই।
আচ্ছা, ক্লাসটা ক্লাসটা যারা রিপিট দেখবেন, ব্যাকলিংস সহজ, বাট যারা রিপিটটা দেখবেন তাদের ক্ষেত্রে এই ক্লাসগুলো অনেক ইজি হবে। গেস্ট পোস্টিং এর প্রসেসটা অনেক সহজ, শুধুমাত্র টাইমটা দিতে হয়, টাইমটা দিতে হয়। একটু ওয়েট। ওকে, আচ্ছা, এটা আমার একটু পরে দেখতে হবে। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দেন। আচ্ছা, আপনি আমাকে মেসেঞ্জারে নক করেন, আমি দিয়ে দেবো আপু। এই ক্লাসগুলো না বুঝলে কি সামনের ক্লাসের সমস্যা হবে? না না না, সামনের ক্লাস পুরোটাই ডিফারেন্ট। কোনো প্রবলেম নাই, সামনের ক্লাসগুলো তো অবশ্যই করবেন, কোনোটা কঠিন লাগলে মিস করবেন না ক্লাস। স্টেপ বাই স্টেপ। কেউ এটা মনে করবেন না, আমি এই জন্যই বারবার বলি যে এটা মনে করবেন না যে একটা টপিক আমি একদমই বুঝি না, পারি না, বোঝার ক্ষমতাই নাই, তাই বলে যে আমি সামনে যেতে পারবো না এরকম কোনো কিছু না। মেরিডিয়ান, হ্যাঁ, ওইটার জন্য করতে হবে, ওইটার জন্য করতে হবে। আহ কিছুদিন ক্লাসে আসতে পারিনি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। ওকে। একটা জিনিস বুঝলাম না, ই কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট সেল করার জন্য ওইখানে এগুলো কেন লাগবে? ওইখানে কেন লাগবে? আপনি যদি অর্গানিক ভাবে র্যাঙ্কিং করতে চান তাইলে লাগবে। আপনার ওয়েবসাইটটা তো র্যাঙ্ক করতে হবে, তাই না? অন্যান্য ওয়েবসাইটের থেকে আপনার ওয়েবসাইটের ভ্যালুটা বাড়াতে হবে না? তাইলে তো র্যাঙ্কিং এ চলে যাবে। আর র্যাঙ্কিং এর জন্য সর্বোচ্চ বেশি কাজ করে গেস্ট পোস্টিং। অন পেজ এসে অপটিমাইজেশন তো করতেই হবে। আমাদের একটা ওয়েবসাইটের জন্য ব্যাকলিংটা প্রতিদিন করতে হয়, প্রতিনিয়ত যতদিন থাকবে করতেই হবে। আর গেস্ট পোস্টিং প্রতি সপ্তাহে বা 2 সপ্তাহ বা প্রতি মাসে, প্রথম দিকে প্রতি সপ্তাহে একটা করে করলেও চলে। পরবর্তীতে আপনার প্রতি মাসে বা এরকম ভাবে করতে হয়। তো আমাদের ফিক্সড প্রজেক্টের ক্ষেত্রে আলাদা, তখন আবার গেস্ট পোস্টিং করা লাগে না, অন পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ, এটা শুধুমাত্র ওইটা করে দিলেই আরাম। এগুলো কি এসইও? অবশ্যই, অবশ্যই এসইও এর মধ্যে অফ পেজ এসইও। আচ্ছা, আগের ক্লাসগুলো তো সবাই বুঝতে পারছেন তাই না? টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও, অফ পেজ, সরি, কিওয়ার্ড রিসার্চ, টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও। আচ্ছা, আর একটা কথা, এই ক্লাসের সাথে আপনাদের একটা ভিডিও দিছিলাম না সব ধরনের ব্যাকলিংসটা জানার জন্য? দিছিলাম কি, কাইন্ডলি একটু বলবেন? দিছিলাম তো, তাই না? আচ্ছা আচ্ছা, তাইলে আর দরকার নাই। ওই ভিডিও তো দেখছেন সবাই? না না, ইয়োস্ট না, ইয়োস্ট না, ইয়োস্ট না। ব্যাকলিংকের, ব্যাকলিংকের ফুল, ব্যাকলিংকের কমপ্লিট। আচ্ছা, আমি আরেকবার দিচ্ছি, ওই ভিডিওটা কিন্তু মাস্ট দেখতে হবে, কারণ একটা এই ক্লাসের মধ্যে সবগুলো টপিক কভার কভার করা পসিবল না, যেহেতু ফেসবুক ইউটিউব মার্কেটিং আছে। আমি ওই ভিডিওটা আবার দিচ্ছি, অফ পেজ এসইও কমপ্লিট, অফ পেজ এসইও হেদায়েত লিখলেও চলে আসবে ইউটিউবে। তারপর আমি লিঙ্কটা দিচ্ছি, এইটা মাস্ট আপনাকে দেখতে হবে, তাছাড়া সবগুলা ক্লাস করে তো অনেক সময় লাগবে, অনেক দিন লাগবে। সো আপনারা চেষ্টা করবেন, যেহেতু আমরা এরপরে আমাদের একটা দুইটা ক্লাস হবে এসইওর, তারপর হচ্ছে আমরা ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এ চলে যাব, লিঙ্কটা দিয়ে দিচ্ছি।
জি জি, না এটা দিয়েন, সমস্যা নেই, দিয়েন, প্রবলেম নাই, ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আর পরবর্তী ক্লাসে আমাদের আছে কি বার, এর একদিন পরেই, তাই না? তো সবাই চেষ্টা করবেন ক্লাসে উপস্থিত থাকার জন্য। সম্পূর্ণ এসইও শিখতে এইটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। আর অ্যাডভান্স লেভেলে শিখতে গেলে আপনার 50টার মধ্যে ক্লাস করতে হবে। ওকে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সামনের সামনের ক্লাস আমাদের একটু মনে করে দিন। সামনের ক্লাসটা হবে হচ্ছে আমাদের কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস নিয়ে ক্লাস হবে। তারপর হচ্ছে কি এসইও ওভারভিউ নিয়ে ক্লাস হবে। সবাই তাহলে ভালো থাকেন, কেমন? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।